এটা হচ্ছে ক্যামব্রিজ 19-এর রিডিং প্যাসেজ 3 এবং এই প্যাসেজটা টাইটেল হচ্ছে দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন। এখানে পারসিস্টেন্স বলতে বোঝায় যে এক্সিস্টেন্স বোঝায়, আমাদের সোসাইটিতে মিস ইনফরমেশন যে এক্সিস্ট করে এটাকে অনেকটা বোঝাচ্ছে। আর পেরিল অফ মানে কি? পেরিল অফ মানে হচ্ছে এটার ভয়াবহতা বা যে বিপজ্জনক অবস্থা। মিস ইনফরমেশন থাকার ফলে আমাদের সমাজে যে ভয়াবহতা চলে আসে বা বিপজ্জনকতা চলে আসে, এই ব্যাপারটাকে এই পেইল অফ দিয়ে বোঝানো হয়েছে। তা প্যাসেজের টাইটেলটা আমি আবার পড়তেছি, দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেইল অফ মিস ইনফরমেশন, মানে মিস ইনফরমেশনের এক্সিস্টেন্স এবং এটার বিপদ নিয়ে এই ব্যাপারটাতে, এই প্যাসেজটাতে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো আমি আজকে এই প্যাসেজটার যে ইয়াটা আছে, এই বক্স সামারি, এটা নিয়ে আলোচনা করব। এটা আছে টেস্ট 1। এই প্যাসেজটা ক্যামব্রিজ 19-এর টেস্ট 1-এর 3 নম্বর প্যাসেজ, এবং আমরা সবাই জানি যে 3 নম্বর প্যাসেজের কোশ্চেনগুলো অন্যান্য কোশ্চেন থেকে একটু ডিফিকাল্ট হয়। তো এই প্যাসেজটা আমরা, এই কোশ্চেনটা আমরা সলভ করব। আর এটা আসলে কঠিনও আবার সোজাও, যদি পারা যায় তাহলে খুব সোজা, আর না পারলে তো কঠিন। আচ্ছা, তো প্রথমে এই এটা সলভ করার জন্য আমাদের যে প্রথম ট্রিকটা বা টিপটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমরা যে এখানে কিছু কিওয়ার্ড দাগায় নিতে হবে, কারণ এটার প্রত্যেকটা কোশ্চেন কোত্থেকে আসছে সেটা তো আমরা জানি না, এজন্য আগে থেকে কিছু কিওয়ার্ড দাগায় নিলে আমাদের যে সুবিধা হয়। এখন কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা ডিগ্রি পাবো, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এই যে এই নাম আমরা প্যাসেজ ডিরেক্টলি পেয়ে যাব, কারণ নাম তো আর চেঞ্জ করার উপায় থাকে না, নাম যা আছে তাই থাকবে। মানে এই নামটা, এই এবং দুইটা নাম একসাথেই থাকবে। প্যাসেজে যে সেন্টেন্সে এই দুটো নাম একসাথে পাবো, সেই সেন্টেন্সে 32 এর আনসার পাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা কনটেক্সটটা মিলাবো পুরো সেন্টেন্সটা পরে। আচ্ছা, তারপর আর কি আছে? এই 32টা আমি আগে নিলাম, 31টা আমি দেখতেছি। তারপর এই 33টা আমি একটু দেখবো। 33টা শুরু হচ্ছে এটা হোয়াইল দ্য সেন্টেন্স, মাঝখানে যে কম আছে। আচ্ছা, হোয়াইল দ্য সেন্টেন্স আমরা কখন ইউজ করি? যখন আমরা অপোজিট ইনফরমেশন দেই। হ্যাঁ, এই পাশে হোয়াইলের পাশে হয়তো একটা কথা বলছি, মানে পজিটিভ কথা বলছি, এই মাঝখানে কমা থাকবে, কমার ওই পাশে আমরা পুরোপুরি ডিফারেন্ট এবং ভিন্নধর্মী একটা কথা বলবো। তা এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো, এটা আমি একটু আন্ডারলাইন করে রাখি। প্যাসেজে হয়তো ওয়াইল্ড কথাটা ডিরেক্টলি থাকবে না, হয়তো ওয়াইল্ডের বা এরকম অপোজিট, মানে অপোজিট ইনফরমেশন দেয় দুই পাশে, এরকম কোনো একটা স্ট্রাকচার দিয়ে প্যাসেজে থাকতে পারে। আচ্ছা, এই কথাটা শুধুমাত্র এই যে এই একটা লোক বলছে, সেটা হচ্ছে এই ডিসকার্টিস সে শুধু বলছে এই কথাটা। আচ্ছা, আর এই লোকটা, এই যে স্পিনোজা, উনি আবার এটা কি কি করছে, উনি এটার মানে এই ডিসকাস যা বলছে তার অপোজিট কথাটা বলছে। ওকে, তার মানে এই টোটাল কথাটা আছে এই দুটা লোক নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। তা আমরা এই 31 32টা দেখবো, 33টাও দেখবো। 32তে হচ্ছে স্পিনোজা যে বলছে তাকে নিয়ে। ওকে, এই পর্যন্ত আজকে আমরা সলভ করব। আচ্ছা, প্রথম দেখা যাক এই প্রথম কোশ্চেনটা। এখানে যেটা কি দিয়ে আছে, এই যে although people have dash to misinformation, and there is debate about precisely how and when we label something as true or untrue. আচ্ছা, although people have dash to misinformation, and there is debate about precisely how and when we label something as true or untrue. মানে যে কথা বলা আছে, আমাদের যদিও মিস ইনফরমেশন নিয়ে কোনো কিছু একটা আছে, তবুও এখানে ডিবেট আছে, মানে এক্স্যাক্টলি ঠিক কখন এবং কিভাবে আমরা কোনো কিছুকে সত্য এবং অসত্য হিসেবে লেবেল করব। তো এই কথাটা আছে 31। তা আমাদের মিস ইনফরমেশন নিয়ে কী আছে সেইটা আমাদের এই 31-এর গ্যাপসে বসাইতে হবে। তারপর হচ্ছে 32তে বলা হচ্ছে দুজন ফিলোসফার, একজন নাম ছিল ওই যে ডিসকার্টেলস, আর একজন নাম হচ্ছে স্পিনোজা। আচ্ছা, তাদের কি ছিল? তাদের কিছু একটা ছিল, হ্যাঁ, কিসের ব্যাপারে? হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, মানুষ কীভাবে ইনফরমেশন এঙ্গেজ হয়। আচ্ছা, মোটামুটি 31 32 আমরা পেয়ে গেলে 33টা আমরা পাবো। আচ্ছা, তো এখানে যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, মানে আমরা সবসময় দুটা কিওয়ার্ড মাথায় নিয়ে কোশ্চেনগুলো সলভ করতে হবে। কারণ আমি কোনো কারণে যদি 31 না পাই কিন্তু 32 পেয়ে যায়, তা প্যাসেজের যে জায়গা থেকে 32 পাবো, মানে খুব সম্ভাবনা বেশি যে ওই প্যাসেজের ওই জায়গার আগের লাইনগুলোতে 31 সম্ভাবনা থাকার বেশি। সাধারণত
এই বক্স ম্যাচিংও সিকোয়েন্সটা মেনটেন হয়, তবে কিছু কিছু জায়গায় সিকোয়েন্স ব্রেক করে ক্যামব্রিজের বইয়ে এরকম রেকর্ড আছে। দেখা গেছে যে 32 প্যাসেজের যে জায়গায় 32 আমরা পাইছি, হ্যাঁ, তার পরের কিছু পরের লাইনে 31টা আমরা পাবো, এরকম দু একটা কেস আছে। বাট মোস্ট অফ দ্য কেসেস এটা সিকোয়েন্স সবগুলো ব্রেক করে, এবং এরকম সিকোয়েন্স ব্রেক হইলে সাধারণত একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন এরকম ব্রেক হবে, বাকিগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকবে। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমরা দুটা করে কিওয়ার্ড মাথায় নিব। আচ্ছা, এখন আমরা প্রথম এই 31 এবং 32টাকে আমরা একটু দেখি, খুঁজে খুঁজে দেখি এটা পাই কিনা। মানুষের মিস ইনফরমেশন সম্পর্কে কী আছে এটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যে লেবেল, এটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। লেবেল কী হিসেবে লেবেল করতে পারি? ট্রু এবং আনট্রু। আচ্ছা, ডিবেট আছে, হ্যাঁ। আচ্ছা, এই আর কি। তো আমরা যদি প্যাসেজটা পড়ি, হ্যাঁ, এই প্যাসেজটার পড়তে পড়তে যদি একদম নিচে চলে আসি, তাহলে দেখা যায় কি এই যে এই লাইনটা, এই যে এই লাইনটাতে আমরা এই 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 কোশ্চেনে যে 31 কোশ্চেনটা পড়ে আসলাম, এটা এক্স্যাক্টলি একটা ম্যাচ আমরা পাচ্ছি। কীভাবে ম্যাচটা পাচ্ছি, এই ম্যাচিংটা আমাদের বুঝতে হবে। ওইখানে অলদো একটা স্ট্রাকচার ছিল, এখানে ঠিক এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা অলদো দিয়ে দেওয়া আছে। অলদো, তারপর কী লেখা আছে? ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা আমি আবার পড়বো। কী লেখা আছে? যে অলদো it is fairly routine for individuals to come across information that is false, the question of exactly how and when we mentally label information as true or false has gone philosophical debate. মানে কোশ্চেন সেন্টেন্সটা পড়ে বোঝা যাচ্ছে যে আমাদের কোশ্চেনের সেন্টেন্সের সাথে অনেকখানি মিল আছে। যেমন প্রথমত এখানেও অলদোর স্ট্রাকচার, ওইখানেও অলদোর স্ট্রাকচার, মানে সেন্টেন্স স্ট্রাকচারে মিল আছে, প্রথম কথা। ঠিক আছে, তারপর আমরা আরও ম্যাচিং দেখবো। এখানে কি বলছে? মানে ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস। মানে এখানে যেটা বলছে এটা খুবই সাধারণ ঘটনা যে মানুষ ফলস ইনফরমেশনের সম্মুখীন হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই প্রথম পার্টটা, এই কমার আগের পার্টটা আমরা দেখি কতটুকু ম্যাচ হয়। ওইখানে কি লেখা ছিল? এই এই কমার আগে এই যে অলদো স্ট্রাকচারটাই শুধু ম্যাচিং আছে, কিন্তু কমার পরের যে পার্টটা ওটাতে আবার ওই যে আরও ম্যাচিং আমরা পাচ্ছি। যে দ্য কোশ্চেন অফ এক্স্যাক্টলি হাউ অ্যান্ড হোয়েন, এই হাউ অ্যান্ড কথাটাও ওই কোশ্চেনে লেখা ছিল। তারপর আরও লেখা ছিল যে লেভেল ইনফরমেশন অ্যাজ টু আর ফলস, এই কথাটাও কোশ্চেনে ডিগ্রি লেখা ছিল। আর এখানে লেখা আছে এক্স্যাক্টলি, মানে যথাযথভাবে বা সঠিকভাবে। আর ওই কোশ্চেন লেখা ছিল প্রিসাইসলি, মানে এই কথাটা আমরা অনেকখানি ম্যাচিং পাচ্ছি। এই আর কি। তো এই মোটামুটি এই ম্যাচিংগুলো আমরা দেখলাম। তো এখন আমাদের এই প্রথম পার্টটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ধরনের যদি কোশ্চেন আমরা পাই, মানে এখানে অলদোর প্রথম পার্টটা, মানে অলদোর থেকে শুরু হয়ে যে কমা, এই পার্টটার থেকে আমাদের আনসারটা নিতে হবে। প্যাসেজের এই মানে অলদোর প্রথম পার্টটা থেকেও আমাদের আনসারটা আমরা খুঁজে বের করব। এখানে আমরা যেটা বুঝতে পারতেছি, যদিও মানুষের মিস ইনফরমেশনের প্রতি কিছু একটা আছে, এইটা বাংলাতে বললে, তো আমরা এই ধরনের একটা মানে মিল খুঁজবো। তো এখানে কি আছে? all that is fairly routine for individuals to come across information that is false, মানে এখানে যেটা বলা আছে যে মানুষের জন্য খুব স্বাভাবিক ঘটনা মানে ফলস ইনফরমেশনের মুখোমুখি হওয়া। হ্যাঁ, এটা যদি বক্স সামারি, আমরা বক্স সামারির সাথেও ম্যাচিং করব। আচ্ছা, আমরা যদি পড়তে থাকি তাহলে এখানে এই প্রথম যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনের সাথে এই বক্সের একটা শব্দের মিল আমি দেখতে পাচ্ছি, যে ফেয়ারলি রুটিন মানে কি? দৈনন্দিন যেটা, হ্যাঁ, খুবই স্বাভাবিক, খুবই মানে প্রতিদিন ঘটতে থাকে এরকম একটা ব্যাপার। তো এই ফেয়ারলি রুটিন কথাটার সাথে এই বক্সের এই কথাটার মিল আমি দেখতে পাচ্ছি। এই যে এটা কি? ফ্রিকোয়েন্ট এক্সপোজার, এই যে পিপল, তার মানে কোশ্চেনের সাথে এই জি নাম্বারটাকে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আর ম্যাচ হয়ে যেতেছে, যে পিপল হ্যাভ ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন। আর এই এক্সপোজারই একটা শব্দ যেটার সাথে টুটা যায়, গ্রামাটিক্যালি যদি আমরা বলি ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন, মানে এই টু প্রিপোজিশনটা কিন্তু এক্সপোজারের সাথে বসে। মানে পিপল হ্যাভ ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন, তাহলে কথা ম্যাচ হয়। এখানে ফ্রিকোয়েন্ট কথাটার জন্যই ওই পাশে মানে প্যাসেজে দেওয়া আছে ফেয়ারলি রুটিন।
এই ফেয়ারলি রুটিন মানে খুবই স্বাভাবিক, খুবই দৈনন্দিন, খুবই মানে যেটা ডেইলি করতেছে, আর ফ্রিকোয়েন্ট কথা মানে ঠিক একই। আর এই এক্সপোজার কথাটা সব মিল আছে কামাকস কথাটা দিয়ে। কামাকস মানে মুখোমুখি ভাব। আর এখানে ওই এক্সপোজারটা কথাটা দেয় ওই কামাকস কথাটা, ম্যাচিংটা আমরা পাচ্ছি। তা আমি ম্যাচিংটা এখানে একটু লিখে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তার মানে ফেয়ারলি রুটিন আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই ম্যাচিংগুলো। আমরা যদি ম্যাচিংগুলো ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের এটা পারা সহজ হবে। ফেয়ারলি রুটিন এখানে ওই দেওয়া ছিল, আর এখানে কি দেওয়া আছে ফ্রিকোয়েন্ট, এই যে ম্যাচিং ফ্রিকোয়েন্ট। আচ্ছা, তারপর প্যাসেজে কী দেওয়া আছে কাম অ্যাক্রস, আর এখানে কি দেওয়া আছে এক্সপোজার। এই যে হয়ে গেল। তা মোটামুটি এই তো এভাবে আমরা ম্যাচিং করলাম আর এভাবে আনসারটা পাইলাম। পরের কোশ্চেনটা যদি আমরা যাই, পরের কোশ্চেনটাতে কী দিয়ে আছে আমরা একটু দেখব। এখানে এই প্রথম যে ফিলোসফার যে ডিসকার্টস সে একটা কথা বলছে, আর স্পিনোজা সে আর একটা কথা বলছে। যে ডিসকার্টস সে কী বলছে আমরা দেখি। হোয়াইল ডিসকার্টেস বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো পিপল, আমি একটা মিস করে গেছি 32, দ্য ফিলোসফার ডিসকার্টেস অ্যান্ড স্পিনোজা হ্যাড ড্যাশ অ্যাবাউট পিপল হাউ পিপল ল্যাঙ্গুয়েজ উইথ মিস ইনফরমেশন। মানে তাদের দুজনের একসাথে মানে কিছু একটা ছিল, বা তাদের মানে বা তাদের ভাবনার মধ্যে বোধহয় কিছু একটা ছিল, এমন কোনো একটা কথা এখানে আসতে পারে যে মানুষ কীভাবে ইনফরমেশনের সাথে এঙ্গেজ হয়। আচ্ছা, হয়তো তাদের কিউরিসিটি ছিল বা কিছু একটা এরকম কিছু হইতে পারে। আচ্ছা, আমরা দেখি এই দুটা লোকের কথা প্যাসেজের কথা পাই। এই যে দ্য ডিলেমা ইজ নিটলি সামারাইজড by a contrast between how the 17th century philosophers Descartes and Spinoza describe human information engagement with conflicting predictions that only recently have been empirically tested in robust ways. আচ্ছা, আমার মনে হয় এই লাইনটা থেকে এখানে আসতে পারে। যে দুজনের কিছু একটা ছিল, পিপল কীভাবে ইনফরমেশন এঙ্গেজমেন্ট হবে। আমরা প্যাসেজে এইমাত্র এই লাইনটাই পড়ে আসছি, কিন্তু এই যে এই লাইনটা হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, মানুষ কীভাবে ইনফরমেশন এঙ্গেজ হয় এটা প্যাসেজে লেখা ছিল। তো এই কোশ্চেন লেখা ছিল। তো এই কথাটা কিন্তু এখানে আমরা একটু ম্যাচিং মনে হচ্ছে আমাদের, তাই না? এই যে হাউ হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট, হ্যাঁ, তার মানে এই লাইনটার মধ্যে এই 31টা থাকতে পারে। আমি একটু আরও দেখি। মানে আমাদের যেটা বাড়ি করতে হবে কি, এই যে দুজনের এই মানুষ কীভাবে ইনফরমেশনের সাথে এঙ্গেজ হয় এটার ব্যাপারে তাদের দুজনের কী ছিল। হয়তো তাদের দুজনের কিউরিসিটি ছিল, বা তাদের দুজনের এটা নিয়ে রিসার্চ করার মাইন্ডসেট ছিল, কিছু একটা ছিল। এটা প্যাসেজ থেকে আমরা বের করব। আচ্ছা, দ্য ডিলেমা ইজ নিটলি সামারাইজ বলতে কি, মানে এই যে ডিলেমাটা এটা খুব ভালোভাবে সামারাইজ করা হয়েছে বা সংক্ষেপ করা হয়েছে বাই আ কন্ট্রাস্ট between how the 17th century philosopher Descartes and Spinoza describe how human information engagement with conflicting predictions. হ্যাঁ, তারা দুজনই কি করছে, আচ্ছা তাদের দুজনের কাজটা কি, বা তারা আমাদের তো বাইর করতে হবে যে তাদের দুজন কি করছে, তাদের দুজনের মধ্যে কি ছিল, কি করছে বা কি ছিল, এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। হ্যাঁ, তা আমি একটা জিনিস প্রথমে বলছে যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানে তারা দুজন কিছু একটা করছে, মানুষ কীভাবে ইনফরমেশন এঙ্গেজ হয় এই ব্যাপারটায় তাদের কি ছিল, তাদের আগ্রহ ছিল, বা তারা এটা নিয়ে কৌতূহলী ছিল, এমন কিছু একটা, মানে তাদের অনুভূতি রিলেটেড একটা ওয়ার্ড বা তাদের ভাবনা রিলেটেড একটা ওয়ার্ড, হ্যাঁ, এখানে বসতে পারে। আমার কাছে এটা ধারণা ছিল। তো এটা যদি আমরা দেখতে যাই, এই যে দেখি তাদের কথাটা এই লাইনে এই প্রথম পাইলাম, এই যে হ্যাঁ এখান থেকে a contrast between how the 17th century philosopher Descartes and যে Spinoza describe, তারা দুজন ডেসক্রাইব করছে এই যে হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট, হ্যাঁ, কীভাবে ডিসক্রাইব করছে এটা পরের লাইন থেকে কিন্তু লেখা আছে। উইথ কনফ্লিক্টিং প্রেডিকশনস দ্যাট অনলি রিসেন্টলি হ্যাভ বিন এম্পেরিক্যালি টেস্টেড ইন রবাস্ট ওয়ে। মানে তারা দুজনই ডেসক্রাইব করছে, কিন্তু তাদের ডেসক্রাইবটা কী ছিল, কনফ্লিক্টিং ছিল। তারা দুজন মূলত প্রেডিকশন করছে, হ্যাঁ, এবং তাদের প্রেডিকশনটা ছিল কনফ্লিক্টিং, মানে একজন এক কথা বলছে আরেকজন এক কথা বলছে, হয়তো এরকম।
তাহলে আমরা যদি অনুভূতি রিলেটেড বা ভাবনা রিলেটেড একটা ওয়ার্ড খুঁজতে যাই, এখানের মধ্যে এই একটা ওয়ার্ডই আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? এই প্রেডিকশন। ঠিক আছে, এই প্রেডিকশন মানে কি, তাদের দুজনের, তারা দুজন, এই মানুষ কীভাবে এই যে হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট এইটার ব্যাপারে তাদের দুজনের কি ছিল, প্রেডিকশন ছিল। প্রেডিকশন মানে কি, ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎবাণী করা। হ্যাঁ, ভবিষ্যৎবাণী করা হচ্ছে প্রেডিকশন। কিন্তু তাদের দুজনের ভবিষ্যতের মধ্যে কি ছিল, কনফ্লিক্ট ছিল। একজন এক কথা বলছে, আরেকজন এক কথা বলছে, ওটা এরকম আর কি। তা আমরা যদি ভাবে জিনিসটাকে মিলাতে যাই, তা আমরা এই, মানে এটা এইভাবে বসবে যে ডেসকার্টস অ্যান্ড স্পিনোজাস হ্যাড প্রেডিকশনস অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, যে তারা দুজন কীভাবে ইনফরমেশনের প্রতি এঙ্গেজ হয়, এটার ব্যাপারে দুজনেরই কী ছিল, প্রেডিকশন ছিল। এখন প্রেডিকশনের সাথে যায় এমন একটা ওয়ার্ড যদি আমরা এখান থেকে বসাতে যাই, হ্যাঁ, এই আমরা দেখি মিলে কি না। আচ্ছা, প্রেডিকশন আমরা পাচ্ছি না, বাট এই কনফ্লিক্টিং প্রেডিকশন, এই দুটা কথাকে যদি আমরা একসাথে ধরি, তাহলে এইখানে আমি একটা ওয়ার্ডই পাচ্ছি, এটা আছে কনস্ট্যান্ট কনফ্লিক্ট। কনস্ট্যান্ট কনফ্লিক্ট, আর কোনো ওয়ার্ড কি যায়? ডিফাইন লোকেশন, না, লোকেশন কথাটা একদমই ম্যাচ খাবে না। হ্যাঁ, অথবা ডিস্ট্রাস্ট, না, ডিস্ট্রাস্ট কথাটা এখানে স্যুট হয় না। ডুবিয়াস রিজন, সন্দেহজনক কারণ, না, ম্যাচিং হয় না। এভিডেন্স হয় না। শর্ট পিরিয়ডও এখানে ম্যাচিং হয় না। মেন্টাল অপারেশনাল ম্যাচিং হয় না। ডিফাইন আইডিয়া ম্যাচিং হয় না। মানে এখানে বক্সগুলো মানে বসাই হলেও আমরা বুঝতে পারি অনেকটা, মানে বেশিরভাগ ওয়ার্ডই ম্যাচিং হয় না। এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ম্যাচিং হয় না, একমাত্র এই কনস্ট্যান্ট কনফ্লিক্ট কথাটা। আবার অথবা ডিফাইন আইডিটা হইতে পারে, ডিফাইন আইডিটাও ওই জায়গায় ম্যাচিং খায়। হ্যাঁ, কিন্তু আমি প্যাসেজের সাথে যদি মিলাতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন, এটার সাথে এই কনস্ট্যান্ট কনফ্লিক্ট কথাটাই হয়তো আমাদের মানে এখানে বেশিটা ম্যাচ খাবে। তা আমি এখানে এই কনস্ট্যান্ট কনফ্লিক্ট এটাকে আনসার হিসেবে আমি দিচ্ছি। আচ্ছা, তারপর শেষটা কি বলছে, যে 33, যেটা এটা আমরা এখন করবো, যে হোয়াইল ডিসকার্ট বিলিভ দ্যাট পিপল অ্যাকসেপ্ট অর রিজেক্ট ইনফরমেশন অ্যাবাউট কনসিডারিং। আচ্ছা, মানে ডিসকার্ট বিলিভ করতো যে পিপল ইনফরমেশন হয়তো অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, অ্যাবাউট কনসিডারিং whether it is true or not. Descartes believed that people accept or reject information after considering whether it is true or not. মানে মানুষ ইনফরমেশনকে কখন অ্যাকসেপ্ট রিজেক্ট করবে, সে প্রথম কি করে, এই ইনফরমেশনটাকে কনসিডার করে যে এটা ট্রু সত্য নাকি মিথ্যা। যখন সে কনসিডারেশনটা তার শেষ হয়, তখনই ওই ইনফরমেশনটাকে সে অ্যাকসেপ্ট করে বা রিজেক্ট করে। কিন্তু স্পিনোজা সে আবার অন্য মানে যুক্তি দিছে, সে যুক্তি দিছে কি, পিপল অ্যাকসেপ্টেড অল ইনফরমেশন they encountered and by default misinformation and didn't verify or reject it until afterwards. হ্যাঁ, আচ্ছা, মানে সে সব কিছুই গ্রহণ করে এবং সাথে সাথে এটাকে মানে ভেরিফাইও করে না, রিজেক্টও করে না। এই জায়গায় দুজনের মধ্যে পার্থক্য ছিল আর কি। Moreover, Spinoza believed that a distinct dash is involved in these stages. আচ্ছা, এই কথাটা আমার আনসারটা বের করতে হবে। মানে স্পিনোজাস কি বিলিভ করতো, আর ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভ ইন দিস স্টেজেস। আচ্ছা, মানে একটা স্পিনোজা বিলিভ করতো এই স্টেজগুলোতে একটা, আর ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভ, একটা খুবই স্বতন্ত্র কোনো কিছু ইনভলভ ছিল। ডিস্টিংক্ট বলতে বুঝে আমরা ইউনিক, স্বতন্ত্র বা ইউনিক কোনো কিছু এই এই প্রক্রিয়ার মধ্যে স্টেজ ছিল, যে মানে তার মানুষ একটা তথ্যকে কখন সত্য বা মিথ্যা হিসেবে গ্রহণ করবে, হ্যাঁ, এটা তার মেন্টাল একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতো। এবং এটা এই প্রসেসটা ইয়া করার জন্য সে আসলে ইয়া করতো, মানে এখানে এর মধ্যে একটা ওয়ার্ড বসাবো আমরা, যে মানে সেটা এখানে ইয়া হয় যে ইউনিক কোনো কিছু এই স্টেজগুলোর সাথে ইনভলভ ছিল। আচ্ছা, এটা আমরা এখন একটু মিলাবো। আমরা একটু পড়ি। আচ্ছা, ডিসক্রেট আর্গুড দ্যাট পিপল অনলি অ্যাকসেপ্ট মানে or reject information after considering truth or falsehood. মানে
আগে সে কনসিডার করে, তারপর সে এটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে। যে এটাকে কোশ্চেন নিয়ে আমরা এটা পড়ে আসছি। পক্ষান্তরে যে কমা দিয়ে পক্ষান্তরে বোঝাইছে, স্পিনোজা argued that people accept all encountered information by default, then subsequently verify reject in a thorough separate cognitive process. আচ্ছা, স্পিনোজা হচ্ছে অন্য একটা প্রসেসে বলছে যে এটা মানে ডিসকার্ড যেভাবে বলছে সেভাবে না, অন্য একটা প্রসেসে হয় আর কি। আচ্ছা, কিন্তু আমার যে কোশ্চেনটা সেটা শুধু স্পিনোজাকে নিয়ে। In recent decades, empirical evidence from research teams of Eric Assap of the University of Chicago and Daniel at Harvard University among others has supported Spinoza's account. অনেকে স্পিনোজ মানে ব্যাখ্যাটাকে সমর্থন করছে। People appear to encode all information as if it were true, even if only monetarily, and later tag the information as being either true or false. Pattern that seems consistent with the observation that mental resource. আচ্ছা, আমাদের এত কিছু লাগবে না, আমরা আগে দেখি। আমাদের যত শর্ট পরে এটা বোঝা যায় এখন এটা বের করতে হবে। এই প্রসেসটার মধ্যে একটা মানে ইউনিক কোনো কিছু ছিল, এরকম একটা কিছু লাইন বের করতে হবে। ইউনিক বা ডিস্টিংক্ট, আর স্টেজ, এই কথাকে আমি কিওয়ার্ড হিসেবে ধরে আমি এখন খুঁজবো। আমি স্টেজ কথাটাকে খোঁজার চেষ্টা করি, দেখি স্টেজ কথাটা পাওয়া যায় কিনা। স্টেজ, আচ্ছা, এই কথাটা আমি এখন পাচ্ছি না। তা আমি যেটা করবো পরেরটা ইয়া করবো। এই যে আমার একটু আগে যে ইয়েটা ছিল, ট্রিকটা ছিল, আমাদের সবসময় দুইটা করে মাথায় নিতে হবে। দুইটা করে মাথায় নিলে হবে কি, যদি পরেরটা পেয়ে যায়, পরেরটা যেখান থেকে পাবো তার আগে আগেরটা থাকবে। হুম তো এই যে পরেরটা কি, রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ ফর স্পিনোজাস থিওরি অ্যান্ড ইট উড অ্যাপিয়ার দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার্ড ইনফরমেশন অ্যাজ এফ ইট আর ট্রু। এই যে মানে রিসেন্ট রিসার্চের কথাটা কিন্তু আমরা আগে পেয়ে আসছিলাম আর পড়ে আসছিলাম। হ্যাঁ, রিসেন্ট রিসার্চ কী করছে, স্পিনোজারটাকে সমর্থন করছে। রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ ফর স্পিনোজাস থিওরি, এই লাইনটা কিন্তু আমরা দেখে আসছিলাম। রিসেন্ট রিসার্চটা কোথায়, এই যে ইন রিসেন্ট ডিকেডস এম্পিরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য রিসার্চ, রিসার্চের টিমে যারা যারা ছিল তাদের কথা বলা হয়েছে। এটা আমার এই যে হ্যাজ সাপোর্টেড স্পিনোজ অ্যাকাউন্ট মানে তার এটাকে সমর্থন করছে, তাটাকে সাপোর্ট করছে। তো তার প্রোভাইডার সাপোর্ট, প্রোভাইডার সাপোর্ট যদি আমি বলি তাহলে কি হতে পারে, এটার সাথে মিলায় দেখি কোনো সেন্টেন্স মিলে কি না। প্রোভাইডার সাপোর্ট তো ডিরেক্টলি দেয় না, কিন্তু যেটা পাওয়া যাইতেছে এডিশনাল এভিডেন্স। হ্যাঁ, এডিশনাল এভিডেন্স মানে কি, অনেকটা ওই একই কথাই দাঁড়াবে, মানে অতিরিক্ত আরও কিছু এভিডেন্স প্রোভাইড করছে। মানে কি মানে ওই এভিডেন্স বলতে কি, তারা এইখানে এখানে কিন্তু আরেকটা দল রিসার্চ করছে, এই যে এরাও রিসার্চ করছে। রিসার্চ করে তারা ওই স্পিনোজার কথাটাকে সত্য বলে প্রমাণ করছে। তারা কিন্তু এমনি এমনি তাকে সাপোর্ট দেয় না, তারা কী করছে, তারা নিজেরাও কিন্তু গবেষণা করছে। এই যে এম্পিরিক্যাল এভিডেন্স মানে কিন্তু এটাই, তারা নিজেরা যে গবেষণা করছে সেটা এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে করছে রিসার্চটা। মানে এম্পিরিক্যাল বলতে এখানে এটা বোঝায় কি, মানে গাণিতিক, যারা একদম বোঝেন না তাদের জন্য আমি বলতে পারি। মানে এই যে মানে এটা আছে বৈজ্ঞানিকভাবে মানে প্রমাণ করছে। কারা করছে, এই যে এই লোকগুলা, এরিক, এই যে গিলবার্ট, এরাও করছে, পরীক্ষা করছে বৈজ্ঞানিকভাবে করে, তারা স্পিনোজার কথাটাকে সত্য বলে পাইছে। হ্যাঁ, মানে তাদের কথাটা কি এডিশনাল এভিডেন্স। এডিশনাল এভিডেন্স মানে কি, প্রমাণ, অতিরিক্ত প্রমাণ মানে কি সাপোর্ট। ঠিক আছে, তার মানে এই যে এখান থেকে আমরা এই 34টা সাপোর্ট পেয়ে যাইতেছি। তাহলে কি ওই এই লাইনের আগের লাইনেই ওই কথাটা ছিল, 33টা হইতে পারে। আমরা আবার দেখি, আমাদের ওই যে কোশ্চেনটা আবার একটু পড়ে নেই। মানে একটা ডিস্টিং ড্যাশ ছিল স্টেজগুলোতে, এটা কে বলছে, স্পিনোজা বিলিভ করতো এটা। আচ্ছা ঠিক আছে, তা আমি আবার দেখি, স্পিনোজা argued that people accept all encountered information by default and subsequently verify reject it through separate cognitive process. হুম
আচ্ছা, এমনও হইতে পারে যে ডিরেক্ট কোনো ওয়ার্ড এখানে নাই, অন্যভাবে দেওয়া আছে। হ্যাঁ, তা আমি যদি প্রসেসটাকে যদি মানে এই যে সেপারেট কথাটাকে যদি ডিস্টিং ধরি, হুম, প্রসেসটাকে যদি স্টেজ ধরি, হুম, তাহলে আমাকে এটা ম্যাচিং করা যেতে পারে। সেপারেট আর ডিস্টিং কথাটা অনেকটা যায়। সেপারেট মানে কি আলাদা, সব কিছু থেকে আলাদা, ভিন্ন। প্রসেস স্টেজ হইতে পারে। হ্যাঁ, এই কগনিটিভ বলতে মানসিক বুঝায়। মানে সে বলছে কি একটা মানে ভিন্ন ধর্মের বা ভিন্ন রকমের মানসিক প্রসেসের মধ্য দিয়ে মানুষ সত্য মিথ্যা যাচাই করে, মানে এরকম কিছু একটা কথা সে বলছিল আর কি। তো ওইরকম এখানে শুধু তাহলে ওয়ার্ডটা কি পাইতেছি, আর সেপারেট কগনিটিভ প্রসেস। তার মানে আমার আনসারটা কি কগনিটিভ? মানে এই যে সেপারেট যদি ডিস্টিংটিভ হয়, মানে একটু আলাদা বা ইউনিক, তাহলে কি ওই কগনিটিভ প্রসেসটাই হয়তো আনসার হবে। হ্যাঁ, যে ইউনিক কগনিটিভ প্রসেসের মধ্যে দিয়ে মানুষ সত্য মিথ্যা যাচাই করে। হ্যাঁ, মানে ইউনিক মানসিক প্রসেস বাংলায় বললে। হ্যাঁ, এরকম হইতে পারে। তা যেরকম যদি হয় তাহলে কি আর ডিস্টিং কগনিটিভ প্রসেস ইজ ইনভলভ, এইভাবে যদি আমি মিলাই, অ্যান্ড কগনিটিভ প্রসেসের জন্য আমি বক্স থেকে আনসার নেব। তো কগনিটিভ প্রসেসের জন্য আনসার কী হবে? এই যে মেন্টাল অপারেশন, মানসিক ক্রিয়া। হুম, মেন্টাল অপারেশন কি? এই যে মাত্র আমি বললাম কগনিটিভ মানেই মানসিক, হ্যাঁ, মেন্টাল মানেই তা, তাই যে মিলে গেল। তা ডিস্টিংটের জন্য কোন শব্দটা আসছে? সেপারেট। এটা কিন্তু একটু কঠিন, এটা কিন্তু আমিও খেয়াল করিনি। এই 33টা আমি বলবো একটু কঠিন, আমার কাছে কঠিন মনে হচ্ছে, অনেকের কাছে না মনে হতেই পারে। এখানে সেপারেট বলতে ডিস্টিংকে বোঝাচ্ছে, আর এই প্রসেস আর স্টেজ একই কথা। তার মানে এখানে এই আনসারটা হইতেছে মেন্টাল অপারেশন। ঠিক এভাবেই আসলে আমরা এটা সলভ করব। তো এইভাবে বুঝে বুঝে সবাই যদি আমরা সলভ করি তাহলে এটা আসলে খুব সহজ, এটা অন্তত পারা সম্ভব।